এছাড়া এই পাপের রাজ্যে কাজ করতে করতে এসবে সে অভ্যস্ত। এই যে দুদিন পর পর এতগুলো করে বাচ্চা নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে হয়, সে এসবের সাথেও আগে থেকে অভ্যস্ত। সে ভালো করে জানে এসব বাচ্চার সাথে কি করা হয়, কিন্তু সে তো জানোয়ার। এত কিছু জেনেও তো দিনের পর দিন সে এসব কাজে লিপ্ত থেকেছে, আর ভবিষ্যতেও থাকতে হবে। এমনকি ভবিষ্যতে হয়তো এর চেয়েও আরো খারাপ কাজ করতে হবে, নিজ হাতেই করতে হবে। তবে সেটাই তো হবে তার পদোন্নতি। অলিভার জানে ইনা এখন কোথায় গিয়েছে। তার মতো সুস্থ মস্তিষ্কে নরখাদক ব্যতীত এখানে আরো একজন রয়েছে, যে সত্যি সত্যি সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের একজন নরখাদক। ইনা বাচ্চাটির দেহটাকে নিয়ে একটা কালো কুচকুচে অন্ধকার ছোট ঘরের দিকে এগিয়ে গেল। আশেপাশে সবকিছু কালো কুচকুচে অন্ধকার, শুধুমাত্র ঘরের সামনে একটা নীল রঙের আলোয় পথটা ঠিকঠাক দেখা যাচ্ছে। ইনা বাচ্চাটির পাটাকে শক্ত করে ধরল। অন্য হাত দিয়ে বদ্ধ দরজার লকটা খুলতেই বন্ধ রুম থেকে অদ্ভুত ভ্যাপসা গন্ধে ইনা চোখ মুখ খানিকটা বিরক্তিতে কুঁচকে গেল। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে তার গন্ধে গা গুলিয়ে যেত, অথচ ইনা নির্বিকারে রুমের মধ্যে প্রবেশ করে রুমের নীল রঙের বাল্বটা জ্বালালো। হালকা একটু নীল রঙের আলোতে ঘরের কোনায় বসে থাকা এক বিভৎস চেহারার মানুষ তার নজরে এলো। খুব বেশি বয়স হবে না সেই ছেলেটির, অল্প বয়সী যুবক বলা চলে। মাথা গালে পাগলের মতো বড় বড় চুল দাড়িতে পরিপূর্ণ, পরনে শুধু একটা কালো রঙের ছিঁড়া ফাটা প্যান্ট। বাকি রোগা সোগা দেহের হাড় হাড্ডিগুলো যেন দেহ থেকে বেরিয়ে আসছে। শরীরে এক ছটাক মাংস ব্যতীত বাকি সবই যেন হাড় হাড্ডি। কতদিনের অভুক্ত সে তা আন্দাজ করা যাচ্ছে না। শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট ঘা, সেখান থেকে পচা পুজের মতো কিছু সাদৃশ্য। এছাড়া আঁচড় আঘাতের কিছু চিহ্ন রয়েছে। ছেলেটি চুপচাপ ঘরের কোনায় ঝিমাচ্ছিল, কিন্তু আচমকা ঘরের আলো জ্বলতে সে পাগলের মতো ছটফট শুরু করতে লাগলো। অন্ধকারে থেকে সে অভ্যস্ত। সপ্তাহে যখনই সে এখানে আলোর দেখা পায়, তখন সে পাগলের মতো উন্মাদ হয়ে যায়। এমনিতেও সে একজন পাগল, এক উন্মাদ নরখাদক সে। বিভৎস চেহারা ছেলেটি এই ঘরের কাউকে দেখা মাত্রই ওর দিকে হামলা করার জন্য ছুটে আসতে চাইল, কিন্তু যখনই ইনার দিকে তাকালো তখনই কিছুটা চুপসে গেল সে, গুটিয়ে নিল নিজেকে। ইনাকে হামলা করার মতো সাহস তার মতো নরখাদকেরও নেই। কোনো এক অদ্ভুত কারণে সে ইনার কাছে দুর্বল। ইনা তাকে যাই বলে সে ঠিক তাই করে। সে ইনাকে যতটা ভয় করে তার চেয়েও বেশি সে ইনাকে পছন্দ করে। ছেলেটি খেয়াল করে দেখলো ইনার হাতে মানুষের দেহখণ্ড ঝুলছে। নিমিষে তার চোখে মুখে হাসি ফুটে উঠল। এত কিছুর মাঝে সে এটা খেয়াল করতেই তো ভুলে গিয়েছে। সে দৌড়ে ইনার কাছে আসতে চাইলে ইনার কিছুটা সামনে এসে তাকে থেমে যেতে হলো। পায়ে তার মোটা শিকল বাঁধা, চাইলেও সে আর ইনার একদম কাছে যেতে পারবে না। ছেলেটি ইনার দিকে বাচ্চাদের মতো করুণ চোখে তাকালো। যত যাই হোক, একগাদা চুলদাড়ির মধ্যে দৃশ্যমান একজোড়া চোখ নিতান্তই মায়াবী। সে চোখ জোড়া ইনার দিকে প্রগাঢ় আকুতি নিয়ে তাকিয়ে রয়েছে। ইনা কিঞ্চিত মুচকি হাসল। মুচকি হেসে নিজে থেকে এগিয়ে গিয়ে ছেলেটির উস্কো খুস্কো চুলে পূর্ণ মাথায় কয়েকবার আলতো হাতে হাত বুলিয়ে দিল। ছেলেটিও কেমন যেন নিজেকে গুটিয়ে নিল ইনার সান্নিধ্যে। কিছুক্ষণ সময় পর ইনা ছেলেটির মাথা থেকে হাত সরিয়ে অন্য হাতে থাকা বাচ্চাটার দেহ ছেলেটির সামনে উঁচিয়ে ধরে মুচকি হাসল। ছেলেটিও একগাল হেসে ইনার হাত থেকে বিভৎস দেহটা এক প্রকার পাগলের মতো ছিনিয়ে নিয়ে পুনরায় ঘরের কোনায় গিয়ে বসে পড়ল। এখন আর সে ইনাকেও চিনবে না। সবার আগে পেটের খিদে, ওটা মিটে গেলে বাকি সব। অতঃপর নিজের বুকে দুহাত গুজে দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তেই তার শান্ত চোখ জোড়ায় তীব্র আগুন জ্বলে উঠল। রুক্ষ স্বরে বলতে লাগলো, আমি বলেছিলাম ভিকে, আমি তোমায় কখনোই ছাড়ব না। তুমি যে আগুন জ্বালিয়েছিলে সে আগুনেই পড়ে ছাই হয়ে যাবে তোমার নাম পরিচয়। আমি শুধু এই মুহূর্তেরই অপেক্ষায় রয়েছি। তোমার মরতে হবে ভিকে, তোমায় মরতে হবে। তোমার জন্য সব হারিয়েছি, আমি সব হারিয়েছি। আমার প্রিয়জন, এই সব কিছুর হিসেব দিতে হবে তোমায়। ইনার হাতেই তোমায় মরতে হবে। তোমার সৃষ্টিতে তুমি নিজেই ধ্বংসের বীজ বুনেছ। এবার সেই বিস্ফল আমি ছুঁয়ে দেখব, দেখব তোমার করুণ সমাপ্তি। সময়ের গতিপথ যেমন কখনো থেমে থাকে না, ঠিক তেমনই আমিও থামব না। জীবন আবারও তোমায় আরেকটি সুযোগ দিয়েছে হয়তো, কিন্তু আমি দিয়েছি না। যেভাবেই হোক তোমার গল্পের শেষ অধ্যায় আমি নিজ হাতে লিখব।
ব্যস্ত শহরকে ছাড়িয়ে এক নির্জন প্রান্তে অবস্থানরত বিলাসবহুল রিসোর্টে এক জমজমাট পার্টির আয়োজন করা হয়েছে। চারিপাশে গাছপালা আর সবুজে ঘেরা রিসোর্টটি রাতের আধারে এক মায়াবী রূপ ধারণ করেছে। রিসোর্টটির প্রধান লনে আলো ঝলমলে বাতি আর নানান রঙের ফেরি লাইটে সাজানো। বাতাসে হালকা সুরেলা সঙ্গীতের ভেসে আসা সুরগুলো যেন রাতের অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে। এক কোণার ড্রিঙ্কস কাউন্টার, সেখানে ওয়েটাররা নিপুণভাবে নানা রকম ককটেল তৈরি করছে। আরেক পাশে বুফে সাজানো, যেখানে স্থানীয় আর বিদেশি সব ধরনের খাবারের আয়োজন। মধ্যখানে একটা ছোট্ট ডান্সফ্লোর, ডেজে মঞ্চে জনপ্রিয় গান বাজাচ্ছে আর মানুষজন তালে তালে নাচছে। কেউ কেউ হাসি ঠাট্টা ব্যস্ত, আবার কেউ গাছের নিচে আরামদায়ক চেয়ারে নিয়ে গভীর আলাপ করছে। এইসব ছাড়িয়ে একপাশে গাছের সাথে হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে আছে কেনেথ। বুকে দুহাত গুছিয়ে রাখা, চুলগুলো একদম সুন্দরভাবে জলদি সেট করা, কিন্তু পরনে তার সেই একই রকম কালো হুডি আর কালো প্যান্ট। হুডি টুপি চাপ পিঠের উপর উল্টো হয়ে ঝুলছে। কেনিতের চোখে মুখে খানিকটা চিন্তার চাপ। তার নজর আশেপাশে সবকিছুর দিকে হলেও সে ভিন্ন কিছু ভাবতে বসেছে। এখানে আসার পর মেয়ে ব্যতীত মোচামুচি সব ধরনের অতিথিদের সাথে তার সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। কেনিতের এই বিষয়টা সবার জানা। কেনিত এমনিতে কোনো মেয়ের সাথে তেমন কথা বলবে না, এছাড়া ছেলেদের সাথেও তেমন প্রয়োজন ছাড়া কিচ্ছু বলবে না। এই যেমন হালকা একটু দেখা সাক্ষাৎ করে সবার থেকে দূরে গিয়ে একাই দাঁড়িয়ে রয়েছে। লোকেও আর তাকে বেশি বিরক্ত করে না, না জানে রেগে গিয়ে কখন কি করে বসে। কেনিত নিজের বুকে গুজে রাখা দু হাত থেকে ডান হাতটা তুলে নিয়ে নিজের কপালে বুড়ো আঙুল দিয়ে কয়েকবার খুঁজল। চিন্তার ছাপ যেন চেহারা থেকে সরছেই না। কেনিত চারিপাশে একবার নজর বুলিয়ে নিল, আপাতত পাভেলকে খুঁজছে। কেনিত খেয়াল করে দেখলো পাভেল বুফের কাছে প্লেটে খাবার সাজিয়ে নিয়ে খাওয়া দাওয়া প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। ও কি খাবার দাবার চোখে দেখেনি? যেখানেই যাই সেখানেই এমন হাদারামের মতো খেয়ে থাকার কোনো মানে হয়? একটা কাজও ঠিক মতো হয় না, উল্টো সব জায়গায় কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে রাখে। আর এখানে এসে বিন্দাসে খেতে বসেছে। পাভেলের পরনে আজ কোনো হুটি নেই। কেনিতের অনুমতি নিয়ে ইচ্ছে মতো সেজে গুজে একদম ক্যাজুয়াল ফর্মাল লুকে পার্টিতে এসেছে সে। পরনে টাইট ফিটিং গ্রে কালারের শার্ট, কালো রঙের প্যান্ট আর জুতো। কুকরানোর চুলগুলো পরিপাটি করে গোছানো, সব মিলে পাভেলকে একদম স্টাইলিশ আর ক্লাসি লাগছে। অথচ কেনিতের কাছে ওকে পুরো বলদের মতো লাগছে। মনে মনে ভাবছে। কেনিত প্যান্টের পকেট থেকে নিজের ফোনটা বের করলো, অতঃপর পাভেলকে দূর থেকে দেখতে দেখতে একটা মেসেজ পাঠালো। কেনিত খেয়াল করে দেখলো পাভেল নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা তো ঠিকই বের করলো, কিন্তু কোনোভাবে ফোনের স্ক্রিনটা দেখে নিয়ে পুনরায় ফোনটা নিজের পকেটে চুকিয়ে নিল। অতঃপর আবারও খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে এইসব দেখে কেনিত পুরো হতবাক। এতক্ষণ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে হইল, এখন সম্পূর্ণ সোজা হয়ে পাভেলকে লক্ষ্য করছে। মেজাজটা তার তুঙ্গে চলে গিয়েছে। ইচ্ছে করছে পাভেলকে ধরে এনে ইচ্ছে মতো কয়েকটা দিতে। কেনিতে নিজের রাগ কন্ট্রোল করল। এবার কোনো মেসেজ না দিয়ে সোজা কলই করলো কেনিত। পুনরায় বুকে হাত গুজে গাছের সাথে হেলান দিল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল পাভেলের দিকে। এদিকে ফোন বেজে উঠতে পাভেল প্রচন্ড বিরক্তি নিয়ে কিছু বিড়বিড় করতে করতে ফোন বের করলো। রাগের বসে ফোন কাটতে নিয়ে হঠাৎ নাম্বার দেখে কলিজা ছ্যাদ করে উঠল। ফোন স্ক্রিনে স্পষ্ট ভেসে উঠেছে পিশাচ রাজ কেনিত পের। পাভেল জানে না এই বিষয়টা কখনো কেনিতের চোখে পড়লে কেনিত ঠিক ওর কি হাল করবে, কিন্তু গত 2-3 বছর ধরে সে কেনিতের নাম এটা দিয়ে সেভ করে রেখেছে। পাভেল তড়িঘড়ি করে আশেপাশে তাকালো। নজর পড়লো দূরে গাছের সাথে দাঁড়িয়ে থাকা কেনিতের দিকে। পাভেল কেনিতের দিকে তাকাতে কেনিত বিস্তৃত মুচকি হাসলা। ওর হাসি দেখে পাভেল চমকিল, তবে ইতস্তত ভাবে পাভেলও একাল হেসে ফেললো। এটা দেখা মাত্র কেনিত চোখ মুখ শক্ত করে চোখ দিয়ে ইশারা করলো ফোন ধরতে। পাভেলও তড়িঘড়ি করে ফোন ধরতে কেনিত রুক্ষ কণ্ঠে বলা, এক মুহূর্ত দেরি না করে এখানে আয়। পাভেলও যথারীতি কেনিতের কাছে ছুটে এলো, তবে সঙ্গে করে খাবারের প্লেটটাও নিয়ে আসতে ভুলল না সে। কেনিতের কাছে আসতে কেনিত গম্ভীর সুরে বলল, কাহিনী কি তোর? পাভেল ঠোঁট চিপে
ইতস্তত হাসার চেষ্টা করলো। নিমিষে রাম ছাগলের মতো হাসবি না। পাবেল স্বাভাবিক হয়ে বলল, ঠিক আছে। কি ঠিক আছে? মেসেজ দিলাম, খেয়াল করেও দেখছিস না? ফোনও কেটে দিতে নিয়েছিলি। খাওয়া দাওয়া কখনো করিস না নাকি? আমি তোকে কোনোদিন অভুক্ত রেখেছিলাম যে এখানে এসে? ছি ব্রো, এসব কি বলো? তুমি আমার সাথে কখনো এমনটা করতে পারো নাকি? আর এখানে তো সবাই এইভাবেই পার্টি এনজয় করছে, শুধু তুমি বাদে। কেনিত বিরক্তির চাহনি পাবেলের দিকে তাকালো। মনটা চাচ্ছে এখানেই মেরে গেড়ে রাখতে। ফালতু কথা না বলে কাজের কথা বল। যা করতে বলেছিলাম তা হয়েছে। পাবেল এবার থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলতে নিল, না মানে হ্যাঁ। যা বলার ঠিক মতো। কেনিতের কথা এবার আর শেষ হলো না, বরং এর আগেই আশেপাশে হইচই পড়ে গেল। রিসোর্টের ভেতরে গুনে গুনে 3টি বিলাসবহুল গাড়ি প্রবেশ করেছে। প্রথম গাড়িটা লাল রঙের, পেছনে দুটো কালো। গাড়িগুলো থেমে যেতে বেশিরভাগ লোকেরা সেদিকে গিয়ে ভিড় জমালো। কেনিতার পাবেলের নজর এখনো সেদিকে, তবে কেনিতের কপাল কুঁচকে গেছে। ও পাবেলকে উদ্দেশ্য করে বলল, এখানে আমি বাদে আরো কোনো গেস্ট আসার কথা ছিল? পাবেল খানিকটা ইতস্তত হয়ে বলল, হুম, ওই যে রকস্টার অ্যানা রয়েছে না, যার দেশে আসার কথা ছিল, সেই এখানে এসেছে। কেনিত প্রিয় ছিয়ে বলল। এটি পাবেল মাথা ছাকিয়ে বলল। হুম। কেনিত যেন খানিকটা বিরক্ত হলো। আমায় আগে বলিসনি কেন? পাবেল এবার কি বলবে বুঝতে পারছে না, তবে তবু ইতস্তত ভাবে বলল, আমি তো ভেবেছি এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তাই আর। কেনিত তার ছেলের সাথে হেসে বলল, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা অপ্রয়োজনীয় তা তুই বুঝলে তো কাজই হতো। সকল অপ্রয়োজনীয় জিনিসই তো কাজে গুরুত্বপূর্ণ, আর সকল গুরুত্বপূর্ণ জিনিস তোর কাছে অপ্রয়োজনীয়। ভালোই করেছিস, ভাগ্য করে আমার কপালে জুটেছিস। পাবেল আর এতে কিচ্ছু বলার নেই। ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের 2-3টে গালাগালি হজম করা ব্যাপার না। অবশ্য সে নিজেও জানে সে কাজকর্ম সত্যি ঠিকঠাক করতে পারে না। ভুল জায়গায় সঠিক কাজ আর সঠিক জায়গায় ভুল কাজটা করে ফেলায়। তবে তাদের নজর গিয়ে পুনরায় গাড়ির দিকেই পড়লো, কালো গাড়ি দুটো। তাদের নজর গিয়ে পড়লো পুনরায় গাড়ির দিকে। কালো গাড়ি দুটো থেকে 8 থেকে 10 জন নেভি ব্লু রঙের পোশাক পরা বডিগার্ড বেরিয়েছে। এরা সকলে লাল গাড়ির সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কেনিত মনে মনে কিছু থাসলো, মেয়ে মানুষ হলেও যা হয়, একজনের জন্য 8-10 জন বডিগার্ড। এবার লক্ষ্য করলো চকচকে লাল গাড়িটার দিকে। একজন গিয়ে দরজা খুলে দিতে একটা অত্যাধিক স্টাইলিশ মেয়ে দৃশ্যমান হলো। একদম ফিনফিনে চিকন শরীরের উপর সিল্কের ডার্ক চেরি রেড কালারের স্লিট ড্রেস, যেটাও কিনা এক্সপেন্সিভ ডিজাইনের ব্র্যান্ডালা অ্যালিশাব নামক লেবানিজ ফ্যাশন ব্র্যান্ডের। এছাড়াও দু কাঁধের ওপর আলগাভাবে ঝুলিয়ে রাখা কালো রঙের স্টাইলিশ জ্যাকেট, চোখে মুখে সেই বিশেষ মাস্ক রেড মাস্ক। অ্যানা গাড়ি থেকে বের হয়ে সুনিপুণ ভঙ্গিতে নিজের বড় বড় চুল ঠিক করে নিল। তার হাতে একটা মিনিমালিস্ট ক্লাস্ট, পায়ে লিবুটিন নামক প্রিমিয়ার ফ্যাশন ব্র্যান্ডের সিগনেচার স্টাইলে লাল শোলের কালো রঙের উঁচু হাই হিল। সে বের হওয়ার সাথে সাথে বডিগার্ডগুলো সারিবদ্ধভাবে তাকে রাস্তা বানিয়ে দিল। ক্যাট ওয়ার্ক স্টাইলে দক্ষতার সাথে হাঁটতে গিয়ে প্রতিবারই কানে ঝুলতে থাকা দুটো চেরি ফল আকৃতির রিয়ার রিংগুলো নেচে উঠছে। তবে আরও একটা জিনিস রয়েছে যা বারবার সদৃশ্য হয়েছে, যে কারণে কেনিত অনেকটি বিরক্ত হয়েছে। নিজের চোখ ফিরে নিল অ্যানার হাঁটার অঙ্গ ভঙ্গিমা দেখে। সব কিছুতেই আভিজাতের পাশাপাশি আধুনিকতার ছাপটা অবিশেষে কিছু না, কিন্তু স্লিট ড্রেস পরায় প্রতিবারই সমান তালে হাঁটার দরুন তার বাম পাশের উরু পায়ের হাঁটু থেকে খানিক উপর পর্যন্ত দৃশ্যমান হচ্ছিল, যেটা নিতান্তই কেনিতের কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে। আপাতত এসব মেয়ের দিকে ঘুরে তাকানোর কোনো ইচ্ছে নেই তার। কেনিত সেখান থেকে চলে যেতে নিলে পাবেল জিজ্ঞেস করল, হ্যাঁ ব্রো, কোথায় যাচ্ছ? ওদের সাথে কথা বলবে না? কেনিত গম্ভীর সুরে বলল, মুড নেই। মুড নেই মানে? একটু বললাম তো, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে কেনিত চলে যেতে নিলেই দেখলো
ওরা তাদের দিকে আসছে। পাভেল এটা দেখে হতভম্ব হয়ে বলল। ব্রো ওরা তো এদিকেই আসছে। কেনিত নির্বিকার হয়ে বলল, এটা আমি যাচ্ছি, ওদের বলে দিস আমাকে যেন বিরক্ত না করে। বলে কেনিত আর এক মুহূর্ত দেরি করলো না, সেখান থেকে সোজা ড্রিঙ্কস কাউন্টারে দিকে চলে গেল। এদিকে পাভেল পুরো ইতস্তত হয়ে হাসার চেষ্টা করছে, কেননা অ্যানার সাথে থাকা পার্টির অ্যারেঞ্জমেন্টে লোকগুলো বিষয়টা বুঝে গিয়েছে। অ্যানাও বিষয়টা ভালোভাবে বুঝে গিয়েছে। কিঞ্চিত হাসলো সে। কেনিত আর ওর সমস্যাটা অদ্ভুত, কেউ কাউকে চেনে না, অথচ তবু তাদের মধ্যে অদৃশ্য এক শত্রুতা। মূলত কেনিত পুনরায় রকস্টার ইন্ডাস্ট্রিতে ফেরার পর যখন ইন্টারন্যাশনাল ভাবে বাইরে কনসার্ট করার কথা উঠেছে, তখনই সে জায়গায় অ্যানা নিয়ে গিয়েছে। মূলত কেনিতের কনসার্ট বাতিল হয়েছে, সেখানে অ্যানার কনসার্ট হয়েছে। এছাড়া আরও ছোট্ট বড় কিছু ইন্ডাস্ট্রিয়াল ইস্যু ক্রিয়েট হয়েছে, যেসব কিছুতে ঘুরে ফিরে কেনিতে বাধা হয়ে গিয়েছে অ্যানা। এটাই দুজনের মধ্যে সমস্যার মূল কারণ। অথচ এখন পর্যন্ত কেউ কারোর সাথে কথাটা পর্যন্ত বলেনি, কিন্তু কেনিতের বিশ্বাস এই ইচ্ছে করে তার পেছনে লেগেছে। কেনিত চলে গিয়েছে বিধায় অন্যরাও, অ্যানারাও অন্যদিকে ঘুরে ফিরে গেল। তবে পাভেল সৌজন্যতা বজায় রাখতে অ্যানার সাথে দেখা করতে চলে গেল। আশেপাশে গান বাজনা শুরু হয়ে গিয়েছে। অ্যানা গান গাইছে, মিউজিক বাজছে, কেউ কেউ নাচছে, কেউ খাচ্ছে, সব মিলে গভীর রাতে জমজমাট পরিবেশ। পাভেল আপাতত কেনিতের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে ড্রিঙ্কস কাউন্টারের কাছে, হাতে একটা ককটেল নিয়ে মজায় মজায় খেয়ে যাচ্ছে। অন্যদিকে কেনিত তার পাশে দাঁড়িয়ে আজ অনেকদিন পর কয়েকবার ড্রিঙ্কস করে নিয়েছে। মুডটা কেমন যেন বিগড়ে গিয়েছে, কারণটা তো জানা নেই। এদিকে আজ কেনিতেরও গান গাওয়ার কথা ছিল, কিন্তু ও একদম পরিষ্কার করে পাভেলকে জানিয়ে দিয়েছে যে ও কোনো গান গাইবে না আজ যথারীতি। পাভেলও বাধ্য হয়ে সবাইকে এই কথা বলে দিয়েছে। আপাতত এই নিয়ে কেনিতকে জোরাজুরি করে বিরক্ত করার মতো সাহস কারো নেই, কিন্তু এমনিতেই প্রচুর বিরক্ত হচ্ছে সে। এই অ্যানা মেয়েটাকে চোখের সামনে দেখতেই ইচ্ছে হচ্ছে না। যদিও কেনিত স্টেজের উঁচু দিকে ঘুরে ড্রিঙ্কস করছে, তবুও অ্যানার এহেন গানের লিরিক্স শুনে যেন শরীর জ্বলেই যাচ্ছে। গান তো দুনিয়া বহুত আছে, এসব ফালতু গান এখানে গাওয়ার কোনো মানে হয়? এদিকে এই গান শেষ হতে না হতেই কেনিত আরেকটু ড্রিঙ্কস করে নিয়েছে। পাভেলও কোনো নিষেধ করেনি, ও নিজেই পার্টি এনজয় করতে ব্যস্ত। কিন্তু কেনিতে নেশাগ্রস্ত থাকা মস্তিষ্ক খানিকটা পরে বিগড়ে গেল আচমকা অ্যানার ভিন্ন একটা গান শুনে। ও বাংলা গান গাইছে, তবে সেটাও কিনা কেনিতের সিগনেচার সং। গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মুই রাধা মই রাজা কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া। কেনিত খানিকটা রাগান্বিত আর বিস্ময় হতে পেছন ফিরে অ্যানাকে দেখলো। কেনিতের মনে হলো সে পেছন ফিরে তাকাতে অ্যানা অন্যদিকে মুখ ফিরালো। এর মানে অ্যানার নজর হয়তো কেনিতকেই লক্ষ্য করেছিল। এবার কেনিতও এটাও খেয়াল করেছে। অ্যানা মুচকি মুচকি অদ্ভুতভাবে হাসছে আর গান গাইছে। এদিকে কেনিত পাশ ফিরে তাকিয়ে পাভেলকে দেখলো। পাভেল একদম নির্বিকারে ককটেল খাচ্ছে। কেনিত পাভেলকে এলোমেলোভাবে জিজ্ঞেস করল, হেই, ও কেন এই গান গাইছে? পাভেল থপটা খেয়ে কেনিতের দিকে তাকালো। কেনিতের প্রশ্নের উত্তরে কি বলা হচ্ছে বুঝতে পারছে না, ইতস্তত হয়ে তবু বলতে থাকলো, কেন ব্রো, ভালোই তো গাইয়ে। দুনিয়ায় আর কোনো গান নেই, এটাই গাইতে হবে? এই মেয়ে চাইটা কি? কোনো সমস্যা হলে আমি কি না করে আসবো। কেনিত কপাল কুঁচকে কিছু একটা ভেবে বলল, থাক, দরকার নেই। এ বলে কেনিত আবারও ড্রিঙ্কস করতে শুরু করলো। একেবারে উম্মাদের মতো 3-4 গ্লাসকে নিলে পাভেল তাড়াহুড়ো করে বাধা দেয়। ও ধান্দায় খেয়ালি করেনি প্রথমে। এদিকে কেনিতের অবস্থা খারাপ হয়েছে, মাথা রীতিমতো চক্কর দিচ্ছে। নিয়মিত ড্রিঙ্কস করার অভ্যাস নেই তার, মাঝে মধ্যে বেশি খেয়ে নিলে তার নিজের মধ্যে থাকে না সে।
পাভেল গিয়ে কেনিতকে ধরতেই কেনিত ওকে বলল যেন তাকে রিসোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়। এমনিতেই এখানে অনেক বেশি অস্থির লাগছে তার। পাভেলও যথারীতি কেনিতকে নিয়ে রিসোর্টের ভেতরে চলে গেল। কেনিতের জন্য আলাদা রুম ঠিক করে রাখা আছে। পাভেল ওকে নিয়ে সেখানে গেল। রুমে পৌঁছাতে কেনিত কোনো মতে জুতোটা খুলে বিছানায় লেপটে শিব পড়ল। পাভেলকেও নিষেধ করলো যেন ওকে বিরক্ত না করা হয়। পাভেল কেনিতের কথা মতো রুমের লাইটটা বন্ধ করে দরজাটা পেছন দিয়ে লাগিয়ে দিয়ে চলে গেল। তবে কেনিতের কিছুটা অদ্ভুত লাগছে। যতই সে নেশা করুক না কেন, আজ যেন একটু বেশি খারাপ লাগছে। আনায়া চলে যাওয়ার পর 1.5 বছর তো কম নেশা করেনি সে। তখন তো এমনটা হয়নি। অথচ আজ মাথায় যেন তুলতে পারছে না। তার সব কিছু যেন আপনা আপনি অচল হয়ে যাচ্ছে। নিমিষেই কেনিত অন্ধকার ঘরে নিদ্রার অতলে ডুবে গেল। গায়ে থপথপে সাদা রঙের কমফোর্টার জড়িয়ে উপর হয়ে শুয়ে রয়েছে কেনিত। অতিরিক্ত নেশার দরুন এখন চোখ জোড়াও খুলতে পারছে না। ঘুম অনেকটাই ভেঙে গিয়েছে তার, কিন্তু নেশার রেশ এখনো কাছেনি। মূলত কেনিত এসবে খুব বেশি অভ্যস্ত নয়। আনায়া চলে যাওয়ার পর মাঝে মধ্যে খেয়েছে, আবার কখনো একেবারে ছেড়ে দিয়েছে। এভাবেই চলতো, কিন্তু গতকাল রাতে হয়তো একটু বেশি ওভারডোজ হয়ে গিয়েছিল। কেনিত কোনো মতে চোখ খুলে উঠে বসার চেষ্টা করলো। বাইরে থেকে দিনে আলো হুড়মুড়িয়ে রুমে ঢুকেছে। আচমকা আলোর প্রতিফলন চোখে পড়তে কেনিতের মাথা পুরো ঘুরে গেল। খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করার পর খেয়াল করলো সে একদম আজ ঠিকঠাক নেই, সম্পূর্ণ বস্ত্রহীন। কেনিতের মাথা যেন আসছে না কাল রাতে ঠিক কী হয়েছে, ওর কেন এই অবস্থা। মস্তিষ্ক খানিকটা জোর খাটাতে কেনিত পুরো হাতকে উঠল। আগে পিছে সব ছেড়ে মাথায় শুধু একটাই নাম এলো, তা হলো ইনায়া। কেনিত পাগলের মতো অস্থির হয়ে আশেপাশে তাকাতেই তার নজর পড়ে বিছানার এক পাশে কোণে উঁচু করে গুটিসুটি বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটির পরনে থপথপে সাদা রঙের পাঁচরব, বড় বড় সিল্ক চুলগুলো হতে টপটপ করে পানি ঝরছে। কেনিত সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। এসব তো হওয়ার কথা ছিল না, তবে সে কি করে? কেনিত হৃদয় জ্ঞানচন্দ্র হয়ে পড়ল। দ্রুত প্যান্টটা খুঁজে নিয়ে পরে নিয়ে দাঁড়িয়ে গেল। 2 হাত দিয়ে মুখ ঢেকে জোরে জোরে কয়েকবার দীর্ঘশ্বাস পেল। মেয়েটির কাছে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না। একে তো নেশাগ্রস্ত মস্তিষ্ক, এর উপর এক অপ্রত্যাশিত সকালের সূচনা। কিন্তু তবু মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি মাথা খানিকটা নিচু করে রেখেছে, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে, মুখে সরাসরি দেখা যাচ্ছে না। কেনিত মেয়েটির কাছে গিয়ে কি করবে, কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজেকে তো তার অসহ্য লাগছে আজ। নিজেকেই তো তার অসহ্য লাগছে। কেনিত অস্থির হয়ে গেছে। মেয়েটির সামনে গিয়ে হাঁটু কেড়ে নিচে বসে পড়লো। আগে পিছে কোনো কিছুর ভাবার সময় নেই এখন। প্রবল অনুশোচনা নিয়ে মাথা ঝুঁকে বলতে থাকলো, আই এম সরি ইরা, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইরা, আমি কেনিত কি বলবে জানে না। এমনিতেই সে কিছু বলে উঠতে পারছে না, বলার মতো যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। মাথা উঁচু করে তাকে যে ক্ষমা চাবে সেই ক্ষমতাও হচ্ছে না তার। এদিকে তাকে এক প্রকার বিস্মিত করে দিয়ে মেয়েটি কেনিতের ছিল নির্বিকার ভঙ্গিমায় নিজের হাত বুলিয়ে দিতেই বলল, Why are you feeling so guilty, baby? এহেন কণ্ঠস্বরে কেনিত সম্পূর্ণরূপে চমকে উঠল। নিমিষেই কপালে ভাঁজ পড়ে গেল। মাথা উঁচে মেয়েটিকে দেখে নেওয়ার আগে মেয়েটি নিজে ডান হাতের তর্জনী আর বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কেনিতের গ্রীবার খানিকটা নিচের নরম অংশে জোরে চেপে ধরল। মেয়েটির হাতে সুদক্ষভাবে সাজানো, হাতে ডার্ক চেরি রেড কালারের বড় বড় নখগুলো দরুন কেনিতের পাতলা চামড়া ভেদ করে যেন মাংস দেবে যাবে। মেয়েটি নিচ থেকে গ্রীবার আরেকটু জোরে চাপ দিয়ে নিজের দিকে কেনিতের মুখ ঘুরিয়ে উঁচিয়ে ধরল। মেয়েটি ছোটে করে দিব্যি বিস্মৃত রুক্ষ হাসি চলছে, একজনের শান্ত চোখ, এক অদ্ভুত চাহনি। এদিকে মেয়েটির নখ কেনিতের গালে চামড়া ভেদ করে মাংস দেবে গিয়ে অনবরত রক্তের ফোঁটা ঝরাচ্ছে। অথচ কেনিতের হিসেবে কোনো হুঁশ নেই। কপাল কুচকানো চেহারা এখন সর্বস্ব জুড়ে প্রকার বিস্ময়। সামান্য কিছু ভাবনা চিন্তা করার মতো সক্ষমতা নেই। ভেবে উঠতে পারছেন এটা স্বপ্ন নাকি সত্যি। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এদিকে তাকে আর একটু অবাক করে দিয়ে মিটি মুচকি হেসে চোখ মেরে বললাম, My dear hubby, তুমি আমায় দেখে খুশি হওনি? It's me, your beloved blood. কি হলো আমার জান প্রাণ কলিজা ফুসফুস, তোমার চেহারার রং এভাবে উড়ে গেল কেন?
বউ আমি তোমার, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো আমায়? কেনির চোখ মুখে এখনো বিস্ময়, বুঝতে পারছে না এসব নেশার জন্য নাকি সে ঘুমিয়েই স্বপ্ন দেখছে। এদিকে মেয়েটি খানিকটা কেনিতের দিকে ঝুঁকে এলো। কেনিতে বিস্মিত চোখ জোড়ার দিকে নিজের শান্ত নজর আগুনে নেয় জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। সেই সাথে কেনিতের গ্রীবাটা ধরে খানিকটা টেনে নিজের মুখের কাছে আনলো। কেনিতের চোখ থেকে নজর সরিয়ে মেয়েটি ওর গ্রীবার নিচের অংশে লক্ষ্য করলো। ফর্সা ত্বক ছিঁড়ে রক্ত বেরিয়ে পড়েছে। মেয়েটি কিঞ্চিত হেসে কেনিতের ক্ষত জায়গাটার দিকে নিজের মুখটা আর একটু এগিয়ে নিল। নিমিষে মেয়েটির জলে ভেজা চুলগুলো কেনিতের উন্মুক্ত বুকে আশ্রে পড়ল। এদিকে মেয়েটি মুহূর্তে নিজের নাকের ডগা দিয়ে কেনিতে রক্ত প্রবাহের ক্ষত জায়গাটা খানিকটা শুষে দিল। নিমিষে কেনিত অদ্ভুত শিহরণে জেগে গিয়ে খানিকটা কেঁপে উঠল। এদিকে মেয়েটি এটাও দিব্যি আন্দাজ করে পুনরায় মুচকে হাসল। নিজের নাকের ডগায় খানিকটা রক্তের ফোঁটা লেগে গিয়েছে। মেয়েটি কেনিতের মুখের একদম কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার জামাইটা মনে হয় একটু বেশি সুশীল হয়ে গিয়েছে। নিজের বউয়ের স্লিট ড্রেসের উন্মুক্ত পায়ের দিকে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নেয়, অথচ কত সুন্দর পরিকল্পনা করে শালির সাথে রাত কাটানোর প্ল্যান করেছে। এতটা সুশীল না হলেও পারতে যান। মেয়েটা খানিকটা তার ছেলের সাথে নিজের কথা শেষ করলো। তবে মেয়েটি যেই না নিজের মুখটা তুলে সরে আসতে ধরেছে, অগ্নি কেরিত ক্ষিপ্ত বাঘের ন্যায় বাম হাতের থাবা মেয়েটির ঘাড়ের পেছন থেকে চেপেই তোল। যার দরুন মেয়েটি আর কেনি দুজনেই আবার একে অন্যের একদম মুখোমুখি। মেয়েটি এবার খানিকটা অভিনয় করে বাচ্চাদের মতো ঠোঁট উঠছে বলে, ব্যথা পাচ্ছি তো। মেয়েটির কথা শেষ হওয়ার আগে কেনি শক্ত হাতে ওর ঘাটটা আরো জোরে টেনে ধরল। এবার মেয়েটি ঠোঁটের কোণা থেকে পুনরায় হাসি ফুটে উঠল। তার ভেজা ঠোঁটের কোণা হতে যেন রুক্ষ হাসিটা সরছেই না। এদিকে কেনিত এতটুকু ধ্যানে ফিরেছে যে এসব মিথ্যা কিংবা তার স্বপ্নভ্রম নয়, এগুলো সত্যি। তবুও কেনিত খানিকটা কষ্ট করে অস্পষ্ট স্বরে বলল, তুই তুই কি সত্যিই তারা? মেয়েটি বিস্মৃত হেসে বলল, কেন, ইরা হওয়ার কথা ছিল বুঝি? কেনিতের চোখ মুখ শক্ত হলো, যেন কিছু বলতে চাইছে কিন্তু কি বলবে জানে না। শ্বাস ভারী হয়ে উঠেছে, কেমন যেন শ্বাস আটকে আসছে। মেয়েটি আর কেনিতের চোখে একে অন্যের দিকে তাকিয়ে, দুজনের মধ্যে ব্যবধানটাও খুব ক্ষীণ। দুজনের নাকের ডগায় এক ক্ষুদ্র সংঘর্ষ এই হলো বলে আবারও অদ্ভুতভাবে কেনিতের অ্যাডমস অ্যাপেলটা উঠানামা করছে। শুষ্ক ঠোঁট জোড়া কিঞ্চিত কাঁপছে, চোখ জোড়া যেন জলে আচ্ছন্ন হয়ে উঠেছে, পালাতে চাইছে যেন বিস্মিত চোখগুলো। এদিকে কেনিতের এইসব সূক্ষ্ম প্রতিক্রিয়া সবটাই মেয়েটির চোখে ধরা দিল। মেয়েটি আবারও কিছু হাসল, তবে সঙ্গে কেনিতের জন্য আরও একটি বিস্ময়কর কাজ করেই বসলো। আচমকা কেনিতের শুষ্ক ঠোঁট জোড়ায় নিজের ভেজা ঠোঁট ছুঁয়ে দিল। যদিও ঘটনাটা খুবই অল্প মুহূর্তের জন্যই ঘটল, কিন্তু এদিকে কেনিত পুরো হতভম্ব। নিমিষে আনায়াকে অনেকটা ধাক্কা দিয়ে পেছনে সরে এসে সোজা দাঁড়িয়ে পড়ল। কেনিত মেয়েটির দিকে থেকে ঘুরে অন্যদিকে মুখ ফিরিয়ে জোর কয়েকবার শ্বাস ফেলল। কি বলবে ও, কি করে বলবে? ও কিচ্ছু বুঝতে পারছে না এখনও। সব কিছু নেশার রিয়াকশনই মনে হচ্ছে তার। তবে এতটুকু বুঝে গিয়েছে যেসব সত্যি, কিন্তু মস্তিষ্ক যেন কোনোভাবে এটা বিশ্বাস করে নিতে পারছে না। এদিকে কেনিতের অবস্থা পেছন থেকে দেখতে দেখতে মেয়েটি হাসলো। কেনিতের ধাক্কার ফলে অনেকটা বিছানায় পড়েই গিয়েছিল, তবে আপাতত এখন বিছানায় নিজে ডান হাতের ভরে আছড়া হয়ে বসে রয়েছে। পরনে হাঁটু পর্যন্ত থপথপে, বাথরুমটা আরও খানিকটা উঁচুতে উঠে গিয়েছে। অথচ মেয়েটি নির্বিকার ভঙ্গিতে নিজের পা দুটো দুলিয়ে যাচ্ছে। তার মাঝে কোনো হেলদোল নেই, আশেপাশে সবকিছু যেন সে উপভোগ করতে ব্যস্ত। এদিকে কেনিতে এতক্ষণে নিজেকে যতটা পেরেছে স্বাভাবিক করেছে, জানে না ঠিক কোথা থেকে কিভাবে কি বলে শুরু করা উচিত। কেননা এখানে সে এক অপ্রকাশিত মানবকে দেখছে, অথচ যে কিনা এত বছর পর্যন্ত তার কাছে ছিল মৃত। তবে কিছু বিষয় হয়তো তার মস্তিষ্ক খেলতে শুরু করেছে, অনেকটা আন্দাজ করে নিয়েছে। তবুও যেন বিস্ময় কাটছে না। কেনিত জোরে দীর্ঘ শ্বাস ফেলে পিছনে ঘুরে তাকালো। আর যাই হোক, বরাবরের মতো নিজের মধ্যে কাঠিন্যতা বজায় রাখতে হবে। কেনিত ঘুরে ফিরে তাকাতে মেয়েটি আবার মুচকি হাসল, অনেকটাই ফিট আর ছিপছিপে মসৃণ গড়নের।
চোখ মুখে টান টান সৌন্দর্য। কেনিতের ভাবনার অনুযায়ী অনেকটা শুকিয়েও গিয়েছে ও, যদিও যদিও এটা একদম সুষম কাঠামোর গঠনের মধ্যেই পড়ে, তবুও সে আগের আনায়ের মতো সেই নমনীয় ভাবটা কম। গাল দুটো আগে খানিকটা ফোলা ফোলা ছিল, অথচ এখন একদম খাপে খাপ। অতিরিক্ত চর্বি কিংবা অস্বাভাবিক রোগা ভাবটাও শরীর কোথাও নেই। শরীরের প্রতিটা অংশ যেন একে অপরের সঙ্গে সামঞ্জস্য সম্পূর্ণ। সোজা মেরুদণ্ড, উঁচু কাচ গ্রীবা, কথাবার্তার ভঙ্গিমা ভারসাম্যপূর্ণ, চলাফেরা শান্ত, চোখের আগুনের ন্যায় জ্বলন্ত চাউনির হাসি কিংবা গোলাপি ছোচে কোনায় থাকা রুক্ষ হাসি, সবই যেন কেনিতের কাছে নতুন। এছাড়া সর্বকালে শালীনতায় ঘেরা আনায়াও আজ যেন গায়েব। সবসময় মস্তিষ্কের কথা শুনতে থাকা কেনিতের মস্তিষ্ক আজ এই আনায়াকে মানতে পারছে না। বহুরূপী মনে হচ্ছে, অথচ তার চিরকালের অবহেলিত মন তাকে বারবার বলছে, এটাই তো রানায়া, এটাই তো তারা।